কমরেড লেনিনের আহ্বান, চলে মুক্তি সেনাদান। লেনিনের 150তম জন্মদিনের এই সন্ধ্যের কথাবার্তা অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড দেবাশিস চক্রবর্তীকে। আজ আমাদের আলোচনার বিষয় আমাদের লেনিন। প্রথমেই তাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করব। প্রথমে দুটো গান শুনে নেব আমরা। গানে কমরেড সোনালী ব্যানার্জি। রুশ দেশের কমরেড লেনিন, পাথরের কবরে শয়ান, পাশ দাও কমরেড লেনিন, আমাকে যে দিতে হবে স্থান। রুশ দেশের কমরেড লেনিন, আইভান আমি চেনা চাষি, মাটি মাখা দোপায় আমার, লড়েছি তোমারই তরে কমরেড, কাজ সারা হয়েছে এবার। রুশ দেশের কমরেড লেনিন, আমি চিকো কালো কাফরি, রোদে আখ কাটি মুঠে মুঠে, বেঁচেছি তোমারই তরে কমরেড, আজকে আমার হলো ছুটি। রুশ দেশের কমরেড লেনিন, পাথরের কবরে শয়ান, পাশ দাও কমরেড লেনিন, আমাকে যে দিতে হবে স্থান। রুশ দেশের কমরেড লেনিন। हम देखेंगे, लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे वो दिन के जिसका वादा है, हम देखेंगे वो लौहे अज़ल में लिखा है, हम देखेंगे जब जुल्मो सितम के कोहे गरा, जब जुल्मो सितम के कोहे गरा, रोए की तरह उड़ जाएंगे हम, महकूमों के पाँव तले ये धरती धर 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 केंगे, और अहले हक्म के सर ऊपर जब बिजली कर कर करकेंगे, हम देखेंगे लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे। আমরা কমরেড দেবাশিস চক্রবর্তীর কথা শুনব। তার আগে প্রারম্ভিক কথাবার্তার জন্য কমরেড গীতশ্রী সরকার। 1917 সালের কিছু আগে 1910-11 সালে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের এক বিস্ট্রোয় রেস্টুরেন্টে আড্ডা দিতেন পাবলো পিকাসো, আড্ডা দিতেন কক্তো সহ আরও অনেকেই। তারা তাদের সাহিত্য, তাদের শিল্প নিয়ে আলোচনা করতেন। তারা দেখলেন তারা যেখানে বসে আলোচনা করেন তার খুব কাছেরই টেবিলে বসে গোগ্রাসে তাদের কথা শুনছেন একটি চালচুলোহীন লোক। একদিন কাকতো খানিকটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কাজ কি? আপনি কি করেন? আপনি কি ছবি আঁকেন? আপনি কি গল্প লেখেন? আপনি কি কবিতা লেখেন? লোকটি উত্তর দিয়েছিল, আমি ভাবি।
কক্ত সেদিন ভেবেছিল লোকটি হয়তো পাগল। সত্যি তো, কে আর বসে বসে ভাবে। কিন্তু 1917 সালে কাক্তর এই লোকটির সঙ্গে পরিচয় হয়েছিল নতুন ভাবে, নতুন পরিচয়ে, নতুন নামে। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ বা নিকোলাই লেনিন। আমাদের বেড়ে ওঠা দিনগুলোতে লেনিনকে আরো নিজের করে, আরো কাছের মানুষের মতো করে জানতে সাহায্য করেছিল যে বইগুলো, তার মধ্যে অত্যন্ত প্রিয় একটি বই জয়দেব বসুর লেনিন। এই বইতে পড়ায় এই গল্পটা পড়ে মনে হয়েছিল সত্যি তো, পাগল না হলে কি বিপ্লব হয়। আজ থেকে 150 বছর আগে বলগা নদীর তীরে সিম্বিস্ক শহরে জন্ম হয় একটি ছেলের। বেড়ে ওঠা দিনগুলোতে প্রথম যুক্তিবাদের চর্চা করতে শিখছিলেন দাদা আলেকজান্ডারের কাছে। বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে দাদার ফাঁসির হুকুম হয়েছিল। এই ঘটনা পাল্টে দিয়েছিল ছেলেটির জীবন। শপথ নিয়েছিলেন যে ব্যবস্থা মানুষকে খেতে দিতে পারে না, মানুষকে কথা বলার অধিকার দেয় না, মানুষকে শান্তি দিতে পারে না, সেই ব্যবস্থাটাকেই পাল্টাবেন। চলতে লাগলো পথ খোঁজার কাজ। তৎকালীন রাশিয়ায় হাজারো সংগঠন, হাজারো সমিতি খুঁজতে লাগলেন সেই রাস্তা যা পৃথিবীব্যাপী শ্রমজীবী মানুষের মুক্তির বার্তা বয়ে আনবে। একদিন পেয়েও গেলেন একটা রাস্তা, মার্ক্সবাদ। মার্কস এঙ্গেলসের ভাবনার সঙ্গে পরিচিত হলেন। শোষণের উৎস, শাসন যন্ত্র, বর্তমান শাসন ব্যবস্থার বদলে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলন, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, হিসেব করে ফেললেন সবটা। একটা সমগ্র বিপ্লবের পরিকল্পনা করতে হবে, জাগাতে হবে দেশের মানুষকে। শ্রমিক মহল্লা থেকে কৃষকের কুড়ে ঘর ফিরতে লাগলেন ওই ছেলেটি। বারবার দেশ থেকে নির্বাসিত হলেন, দমে গেলেন না। কখনো লন্ডন, কখনো জেনিভা, কখনো ফ্রান্স, কখনো সাইবেরিয়ার কোনো দুর্গম প্রান্ত। কিন্তু বিপ্লব সংগঠনের কাজ চলতে লাগলো। কখনো ইস্কা, কখনো প্রাভদা, কখনো মিসল, বিভিন্ন পত্রপত্রিকায় দুহাত ভরে লিখছেন মানুষটি। চোখে শুধু একটাই স্বপ্ন, ইস্পাত কঠিন এক সংকল্প, বিপ্লব, জারতন্ত্রের পতন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। হাজার হাজার বছরের ব্যবস্থাকে পাল্টে দেওয়ার স্বপ্ন শুধু দেখেননি, তাকে সার্থক করেছিলেন। সেদিনও অনেক মানুষই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সার্থক করতে পারেননি সকলে। এই স্বপ্নটাকে সার্থক করেছিলেন সেই ভাবুক, সেই পাগল মানুষটি। আজ সোভিয়েত নেই, আজ লেনিনও নেই। আজ দেশ জুড়ে লেনিনের মূর্তি ভাঙার প্রতিযোগিতা চলছে। তবু পৃথিবীর প্রতিটি শিশুকে লেনিন করে তোলার স্বপ্নে আজও তো একদল মানুষ রয়ে গেছে। মূর্তি ভেঙে মোছা যাবে না লেনিনের নাম। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে অবিচার, বেঁচে থাকবে শাসন শোষণ, বেঁচে থাকবে প্রতিবাদ, ততদিন পর্যন্ত রয়ে যাবেন লেনিন। জয়দেব বসুর সেই বই লেনিন, সেই বইয়েরই কয়েকটি লাইন জার্মান নাট্যকার এবং কবি ব্রেখাটের কবিতার কয়েকটি লাইন যা অনুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ, যা সেই কবিতার লাইনগুলো আজও ভীষণ প্রাসঙ্গিক। প্রথম মহাযুদ্ধের দিনগুলোয় সান কার্লোতে ইতালীয় জেলের এক খুপড়িতে কিছু সৈন্য, মাতাল আর চোর যেখানে বন্দী, সেখানে সোশ্যালিস্ট এক সৈনিক কপিং পেন্সিল দিয়ে আঁচড় কাটল দেওয়ালে, দীর্ঘজীবী হন লেনিন। ধূসর খুপড়িতে আবছা কিন্তু বিশাল হরফে কথাগুলো লেখা। জেলার মশাই দেখলেন, দেখে এক বালতি চুন শুদ্ধ পাঠালেন এক মিস্ত্রি। ছোট একটা বুরুষে সে চুনকাম করে দিল ওই ভয়ঙ্কর লিপি, কিন্তু সে তো কেবল অক্ষরগুলির ওপর বুলিয়েছিল চুন, তাই এখন খুপড়ির অপর দিকে চুনেই জল করছে। দীর্ঘজীবী হন লেনিন। তারপর এলো আরেকজন বড়সড় এক বুরুষ নিয়ে, গোটা দেওয়ালে বুলিয়ে দিল চুন, ফলে বেশ খানিকক্ষণ দেখা গেল না কিছু। কিন্তু সকালবেলা চুন শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠল সেই লিপি আবার, দীর্ঘজীবী হন লেনিন। জেলার মশাই এবার এক খোদাই কর পাঠালেন। হাতে তার ছুরি দিয়ে কেটে কেটে তুলে ফেললো একের পর এক অক্ষর, ঘণ্টা টেক জুড়ে। কাজ যখন ফুরলো, খুপড়ির মধ্যে রইল কেবল বর্ণহীন কিন্তু দেওয়ালে গভীর করে খুদে তোলা অজেয় সেই লিপি, দীর্ঘজীবী হন লেনিন। সৈনিকটি বলে, এবার তবে দেওয়ালটাকেই ভাঙো। আজ 150 বছর বাদে লেনিনের জন্মদিনে লেনিনের শিক্ষা, লেনিনের দেখানো পথ আমাদের শিক্ষক হয়ে উঠুক, আমাদের পাথেয় হয়ে উঠুক। আজকে লেনিনের জন্মদিনে
আমাদের লেনিনকে চেনার জন্য আরও বেশ কিছু কথা শুনে নেব ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, বর্তমান গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে। কমরেড গীতশ্রী সরকারের কথা আমরা শুনলাম। এবার আমাদের আজকের বক্তা গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড দেবাশিস চক্রবর্তী। আজকের এই কথাবার্তা অনুষ্ঠানের বিষয় আমাদের লেনিন। শুনবো কমরেড দেবাশিস চক্রবর্তীর কথা। লেনিন মার্কস এঙ্গেলসের চিন্তাসূত্রকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন শ্রমিক শ্রেণীর এক পূর্ণাঙ্গ দর্শনের চেহারা নিয়ে। বিজ্ঞানের নতুন আবিষ্কারকে কেন্দ্র করে ভাববাদী দর্শনকে খণ্ডন করেন তিনি। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মর্মবস্তুকে প্রতিষ্ঠিত করে লেনিন দেখালেন মানুষের জীবনধারা থেকেই দর্শনের বিকাশ ঘটছে। শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দর্শনকেও তীক্ষ্ণ চেহারা দিলেন মতাদর্শগত সংগ্রামের মধ্যে দিয়ে। ইউরোপে শ্রমিক আন্দোলনের মধ্যে আপোষপন্থী প্রবণতার বিরুদ্ধে লেনিনের সংগ্রাম বিপ্লবী আন্দোলনের নতুন পথ উন্মোচিত করে দিল। তা যেমন রাশিয়ার শ্রমিক আন্দোলনকে সংগঠিত চেহারা দিল, তেমনি দেশে দেশে শ্রমিক শ্রেণীর সংগ্রামকে সে দেশের পুঁজির মালিকের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে উদ্দীপ্ত করল। এই জন্যই বলা হয় লেনিনবাদ হল সাম্রাজ্যবাদ ও সর্বহারা বিপ্লবের যুগের মার্ক্সবাদ। লেনিন নির্দিষ্টভাবে চিনিয়েছিলেন সাম্রাজ্যবাদ। 1916-তে শেষ হয়েছিল সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর পুস্তিকাটি। লেনিন ধনতন্ত্রের সাম্রাজ্যবাদের স্তরে পৌঁছানোর 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভবনে তৈরি হয়েছে একচেটিয়া, ব্যাংকের পুঁজি ও শিল্প পুঁজির মিশ্রণে তৈরি হয়েছে লগ্নি পুঁজি, পণ্যের রপ্তানির থেকে পৃথক পুঁজি রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, আন্তর্জাতিকভাবে একচেটিয়া সংস্থাগুলি নিজেদের মধ্যে কার্টেল তৈরি করেছে, বিশ্বকে ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে। লেনিন এও দেখিয়েছিলেন এই ভাগাভাগির পুনর্বন্টন হবে, সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে দ্বন্দ্ব চলবে, যুদ্ধ তাই অনিবার্য হয়ে ওঠে সাম্রাজ্যবাদের পর্বে। লেনিনের এই বিশ্লেষণ একবিংশ শতাব্দীতে এসে একই রকম প্রাসঙ্গিক। লগ্নিপুঁজির চরিত্র জাতীয় থেকে আন্তর্জাতিক হয়েছে। আন্তর্জাতিক লগ্নিপুঁজি বিশ্ব জুড়ে অবাধে সঞ্চারণশীল। উৎপাদন, পরিষেবা, আর্থিক বাজারের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই পুঁজির দাপট নেই। নয়া উদারনীতি ও তথাকথিত বিশ্বায়ন সাম্রাজ্যবাদের এই নবরূপ। প্রকৃতি, পৃথিবীর সম্পদ, মানব সম্পদের অবাধ লুট চলছে। নজিরবিহীন মাত্রায় সম্পদের কেন্দ্রীভবন হচ্ছে। সম্পদ দখলের লক্ষ্যে যুদ্ধ ও সামরিক আধিপত্য বিস্তার অব্যাহত রয়েছে। বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ তার যুদ্ধসঙ্গীরা একের পর এক দেশে সামরিক সংঘাত চাপিয়ে দিয়েছে। দখলদারির চেষ্টা চলছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে দ্বন্দ্ব স্তিমিত হয়ে থাকলেও কখনো কখনো তা প্রকটভাবেই আবার সামনে চলে আসছে। লেনিন বলেছিলেন এই ব্যবস্থার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে এই ব্যবস্থার ভাঙনের উপাদান। একই সঙ্গে তাই সাম্রাজ্যবাদের পর্ব সর্বহারা বিপ্লবেরও পর্ব। নভেম্বর বিপ্লবের মধ্যে দিয়ে সেই পর্বে শুরু হয়েছে। বিংশ শতাব্দী বিপ্লবের বিজয় দেখেছে, পরাজয়ও দেখেছে, কিন্তু সাম্রাজ্যবাদের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত আছে। লেনিন দেখিয়েছিলেন শ্রমিক শ্রেণীর নিজস্ব রাজনৈতিক পার্টি গড়ে তোলা আবশ্যক শর্ত। এই পার্টি হবে নতুন ধরনের পার্টি। পার্টির থাকবে নির্দিষ্ট কর্মসূচি, সংগঠিত কর্মধারা, বিপ্লবী শৃঙ্খলা। পার্টির অভ্যন্তরীণ পরিচালনার নীতি হবে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। রাশিয়াতে রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি, পরে যা অভিহিত হবে বলশেভিক পার্টি হিসেবে, তার মধ্যে দিয়ে এই নতুন পার্টির রূপ পরিস্ফুট হয়েছিল। কমিউনিস্ট পার্টি হবে শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী, শ্রেণী সচেতন সংগঠিত বাহিনী, অন্য সমস্ত সংগঠনের ঊর্ধ্বে সর্বোচ্চ শ্রেণী সংগঠন। রুশ বিপ্লব যে সফল হতে পেরেছিল তার অন্যতম মূল কারণ ছিল এমন একটি পার্টির অস্তিত্ব। প্যারি কমিউন শেষ পর্যন্ত টিকে থাকতে না পারার অন্যতম কারণ ছিল কৃষক সমাজের বড় অংশকে সাথে রাখতে পারেনি শ্রমিক শ্রেণী। লেনিন রাশিয়ার সমাজ ব্যবস্থা বিশ্লেষণ করে দেখালেন কৃষক প্রশ্ন অত্যন্ত জরুরি প্রশ্ন।
বিপ্লবী তৎপরতায় বিশেষ করে ছোট কৃষক ও গ্রামীণ সর্বহারাকে সংগঠিত করার দায়িত্ব নেয় বলশেভিকরা। তার ফলে বিপ্লব দুরন্ত গতি লাভ করে। রুশ বিপ্লব সফল হওয়ার পরে প্রথম ঘোষণাতেই ছিল জমির বন্টনের ডিক্রি। লেনিনের এই শিক্ষা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনকে নতুন দিশা দেখিয়েছে। ভারতেও কমিউনিস্টদের কর্মসূচিতে কৃষক প্রশ্নকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্ন হিসেবে বিবেচনা করা হয়েছে। ভূমি বিপ্লবী এদেশে বৈপ্লবিক রূপান্তরের অক্ষরেখা হিসেবে কাজ করবে। জনগণতান্ত্রিক বিপ্লবের জন্য যে মোর্চা গড়ে তুলতে হবে তার প্রধান শক্তি হচ্ছে শ্রমিক কৃষক ঐক্য। লেনিনের নেতৃত্বে রাশিয়ার বুকে সংগঠিত হয় সর্বহারার সফল বিপ্লব। নভেম্বর বিপ্লব বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। প্রমাণিত হয় শ্রমিক শ্রেণীর দর্শনকে বাস্তবে প্রয়োগ করা যায়, রাষ্ট্র সর্বহারার দখলে আসে। লেনিন ছিলেন এই বিপ্লবের রণনীতি ও রণকৌশল নির্ধারণের প্রধান নেতা। বিপ্লব একদিনে সম্পন্ন হয়নি। বিপ্লব প্রচেষ্টা কখনো গতি পেয়েছে, কখনো পিছিয়ে আসতে হয়েছে। দুই পরিস্থিতিতেই শ্রমিক শ্রেণীকে সংগঠিত করার কাজে লেনিন নেতৃত্ব দেন। রাশিয়া ছিল ইউরোপে সাম্রাজ্যবাদের দুর্বল গ্রন্থি। সেখানেই আঘাত করে জয় ছিনিয়ে নেয় শ্রমিক শ্রেণী। কখনো রুশ সংসদে অংশগ্রহণ, গণতান্ত্রিক সরকার গঠনের সংগ্রাম, চূড়ান্ত পর্বে শ্রমিক কৃষক সেনাদের সোভিয়েত গঠনের সংগ্রামের মধ্যে দিয়ে এই বিপ্লব সফল হয়েছে। নিবিড় ও লাগাতার প্রচার আন্দোলনের পাশাপাশি শাসক শ্রেণীর প্রতিরোধ ভাঙতে সশস্ত্র সংগ্রামের পথ নিতে হয়েছে। বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রুশ দেশ, পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন, গড়ে তোলার ক্ষেত্রে লেনিনের ভূমিকা অবিস্মরণীয়। বিপ্লব পূর্ব রুশ দেশ ছিল পশ্চাৎপদ পুঁজিবাদী দেশ। সেই দেশে সমাজতন্ত্র নির্মাণ প্রক্রিয়া পরিচালনা করা এক জটিল বিষয়। দান্দিকতার মর্মবস্তু ব্যাখ্যা করতে গিয়ে লেনিনের বক্তব্য ছিল, নির্দিষ্ট পরিস্থিতির সুনির্দিষ্ট বিশ্লেষণই হলো দান্দিকতার মর্মবস্তু। রুশ দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হলো। বিপ্লবের অব্যবহিত পর বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলোর মদতে প্রতিবিপ্লবী শক্তিগুলো শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে কার্যত ঘিরে ফেলে। পরিস্থিতি উপযোগী অর্থনৈতিক নীতি গ্রহণ করা হলো, যাকে লেনিন বলতেন নয়া অর্থনৈতিক নীতি। ঝুঁকিপূর্ণ পথ, কিন্তু এর বিকল্প নেই বলতেন লেনিন। তারপর শ্রমিক কৃষক সহ জনগণের জীবনমান উন্নত করার পদক্ষেপ গৃহীত হলো। তার ফলে 1917 পশ্চাৎপদ অর্থনীতির রাশিয়া সমাজতন্ত্রের পথে অগ্রসর হয়ে খুবই দ্রুত শিক্ষা, স্বাস্থ্য, মানুষের জীবনের উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি, শিল্প, কৃষি, সামরিক শক্তি, সংস্কৃতি সর্বক্ষেত্রে দুনিয়ার অন্যতম অগ্রসর দেশে পরিণত হতে সমর্থ হলো। লেনিনের মৃত্যুর 6 বছর পরে রাশিয়ায় গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, এখানে না এলে এ জীবনের তীর্থযাত্রা অসম্পূর্ণ থাকত। রবীন্দ্রনাথ দেখেছিলেন ধনগরিমার ইতরতার সম্পূর্ণ অবসান। 7 দশক পরে সেই সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় ঘটে। অভ্যন্তরীণ কারণ ছিল, অর্থনীতি, রাষ্ট্রনীতির ক্ষেত্রের প্রয়োজনীয় পরিবর্তনের ঘাটতি ছিল। কিন্তু ঐতিহাসিক অভিজ্ঞতা হিসেবে নভেম্বর বিপ্লব ও সোভিয়েতের বিরাট অবদান অনপনীয়, কখনো মোছা যাবে না। লেনিন বলতেন, পুঁজি আন্তর্জাতিক শক্তি, তার বিরুদ্ধে সংগ্রামও হবে আন্তর্জাতিক। লেনিনের নেতৃত্বে তৈরি হয়েছিল তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন। দুনিয়ার দেশগুলোর শ্রমিক শ্রেণীর পার্টি গোষ্ঠীগুলোর ঐক্যের কেন্দ্র গড়ে উঠেছিল। আন্তর্জাতিকে উপনিবেশের দেশগুলির জাতীয় মুক্তি সংগ্রামে শ্রমিক শ্রেণীর ভূমিকা নির্ধারণের রণনীতি নির্ধারিত হয়েছিল। লেনিনের উপনিবেশ সংক্রান্ত থিসিস এই বিষয়ে পথপ্রদর্শক। জাতীয় মুক্তির সংগ্রাম ও ধনতান্ত্রিক দেশগুলিতে শ্রমিক শ্রেণীর বিজয় অর্জনের সংগ্রামকে এক সূত্রে গেঁথে আন্তর্জাতিক ডাক দিয়েছিল, উপনিবেশের জনগণ, ইউরোপে শ্রমিক শ্রেণীর মুক্তির প্রহর হবে তোমাদেরও মুক্তির প্রহর। লেনিন ভারতের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিকে ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি হবে তা নিয়ে বিশদে আলোচনা করেছিলেন। লেনিন বলেছিলেন, বিপ্লবী ও জাতীয়তাবাদী প্রাচ্য বিকাশমান সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি জাতীয় মুক্তি সংগ্রামের সমর্থনকারী শক্তি হিসাবেও কাজ করে কমিউনিস্টরা
বুর্জোয়া জাতীয়তাবাদী শক্তির মৌলিক সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকবে। নভেম্বর বিপ্লব ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল। 1921-এ কমিউনিস্টরাই প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন। ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। এর বাইরেও গান্ধীজি সহ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতারা লেনিনকে মহামতি বলে অভিহিত করেছিলেন। রাশিয়ার নতুন সমাজ ব্যবস্থা প্রভাবিত করেছিল তাদের চিন্তাধারাকেও। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। লেনিনের 150 বছর উদযাপনে আমরা ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমাদের লেনিন ক্যাম্পেইনে সবাই নিজের মতো করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানান লেনিনকে নিয়ে আপনার অনুভূতি। আমাদের লেনিন হ্যাশট্যাগটি দিতে ভুলবেন না। এই কঠিন সময় সবাই ভালো থাকুন। শুভরাত্রি। কমরেড লেনিনের আহ্বান, চলে